হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ভোটানের পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব 4E চ্যাপ্টারটি হচ্ছে পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান। ঠিক আছে, পরীক্ষা সংক্রান্ত নম্বর হিসাব যেগুলো আছে সেগুলো দিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি এবং সাথে পরিসংখ্যানের আপনারা যারা গড় নির্ণয় করতে চান সেই টাইপের গুলো দিয়ে আজকের ক্লাস। দেখেন প্রশ্নটি নিয়েছি যে ফোর্টার প্রোগ্রামের সাহায্যে 50 জন ছাত্রের নম্বরের গড় 50 জন ছাত্রের নম্বরের গড় বের করতে হবে। আচ্ছা, আর বলা আছে যে সমস্ত ছাত্রের নম্বর গড় নম্বরের নিচে তাদের সংখ্যা। দুইটা জিনিস বের করতে বলা হয়েছে, যে 50 জন ছাত্রের নম্বর নিতে হবে, তারপর তাদের গড় বের করতে হবে, এবং যে সকল ছাত্রের সংখ্যা গড় নম্বরের নিচে, যে কয়জন ছাত্র গড় নম্বরের নিচে পেয়েছে তাদের সংখ্যা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে যে ছাত্রের নম্বরের গড় বের করতে গেলে আমরা জানি ফর্মুলা কি, অ্যাভারেজ ইকুয়াল টু কি হবে, অ্যাভারেজ, তাই না? অ্যাভারেজ বের করতে গেলে কি, ওদের নাম্বারের যোগফল ডিভাইডেড বাই ওদের নাম্বার সংখ্যা, কতজন ছাত্রের সংখ্যা, তাই না? তাহলে আমাদের এই সামেশন বের করা লাগবে। আগে যোগফল বের করতে 50 জন ছাত্রের নাম্বারের গড় বের করতে হবে আমাদের। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন এই যে যোগ করব কি, ছাত্রদের নাম্বার। এখন ছাত্রদের নাম্বার 50 জন ছাত্রের নাম্বার নিতে হবে। মনে করেন 50 জন ছাত্রের নাম্বার, একজন 55 পেয়েছে, একজন 65 পেয়েছে, একজন মনে করেন 90 পেয়েছে, একজন 82 পেয়েছে, এইভাবে 50 জন ছাত্রের নাম্বার নিতে হবে। তা এই যে নাম্বারগুলো এইরকম 50 জন ছাত্রের নিব, আমরা একটা অ্যারে চলক দিয়ে ধরি। মনে করেন স্কোর, SCORE, স্কোর 1, স্কোর 1 পেয়েছে এত, স্কোর ধরতেছে। ঠিক আছে, SCORE, স্কোর 2 পেয়েছে এত, এইভাবে স্কোর কত পর্যন্ত যাবে, SCORE স্কোর 50, মানে 50 জন ছাত্রের নম্বর এইভাবে। তাহলে আমরা কি বললাম বলেন তো, যে একটা অ্যারে চলক দিয়ে এরকম, যে স্কোর 1 এত পেয়েছে, স্কোর 2, মানে ছাত্রদের নাম মনে করেন সেই বিবেচনা স্কোর 1 স্কোর 2 এইভাবে সাজাতে চাচ্ছি। তাহলে 50 জন ছাত্রের নাম্বার এইভাবে আমরা ধরতে চাচ্ছি। ওকে, তাহলে দেখেন 1 থেকে শুরু করে 50 জন স্টুডেন্ট থাকবে, তাদের নাম্বার হচ্ছে এইগুলা। ওকে, আচ্ছা এখন দেখেন, তার মানে এই স্কোর 1 এর ভিতর 50 আছে, 50 মানে 55 আছে, আর স্কোর 2 এর ভিতর 65 আছে, এইভাবে আমরা নিতে চাচ্ছি। তার অ্যারে চলক তৈরি করব 50টি। তাহলে সলিউশনে আসেন, এই অঙ্কগুলো একটু বড় হবে। তাহলে প্রথম আমরা ডাইমেনশন দিয়ে অ্যারে চলক লেখার সিস্টেম আপনারা জানেন, ডাইমেনশন, HION, ডাইমেনশন। এবার নাম দেব চলকের নাম, আমরা কি চলক ধরতে চাচ্ছি, স্কোর, SCORE, স্কোর। কতজন ছাত্র আছে, এরকম 50 জন ছাত্র আছে, তাই আমরা ডাইমেনশন স্কোর 50 নিয়েছি। ওকে, এখন দেখেন এই যে নম্বরের গড় বের করতে গেলে যোগফল লাগবে, তাই না? যোগফল লাগবে। এখন এই যে স্কোর গুলো, মনে করেন কেউ এরকম 55, 55.5 যেটা আমরা জানি এটা পেয়েছে, তাহলে এটাকে আমরা কি ধরি, 56 ধরি আমরা, তাই না? মনে করেন কেউ 82.5 পেয়েছে, তাহলে এটাকে আমরা কত ধরি, 83। তাহলে এই স্কোর গুলো সব ইন্টিজার মোডে আমরা লিখতে চাচ্ছি, আর ইন্টিজার গুলোর যোগ করলে এই যোগফলটাও ইন্টিজার হবে। তাহলে স্কোর কিন্তু এস দিয়ে আছে, তাহলে স্কোর কিন্তু কি চলক, রিয়েল, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এই স্কোর গুলোরে আমরা পূর্ণ সংখ্যা নিতে চাচ্ছি, আর এই যে যোগফল, পূর্ণ সংখ্যার যোগফল গুলো পূর্ণ সংখ্যা আসবে। তাহলে এই স্কোর আর হচ্ছে এই সাম দুটোকেই আমরা ইন্টিজার ঘোষণা করব। ক্লিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে একটু লিখি যে ইন্টিজার স্কোর, মানে স্কোর গুলো ইন্টিজার হবে, এবং যে সাম, এই সামটাও ইন্টিজার হবে। ওকে, আশা করি। এবার ডিয়ার স্টুডেন্ট দেখেন, এই যে যে যোগফল বের করব, প্রথম আগে যোগফল বের করব, তারপরে অ্যাভারেজ বের করব, মানে নম্বরের গড়। তো যোগফল বের করতে গেলে প্রথম যোগফল, পূর্ণ সংখ্যা যোগফলের ক্ষেত্রে আপনারা যারা বেসিক ক্লাস করে আসবেন, সাথে হচ্ছে ধারার যোগফল বের করার পদ্ধতিটা দেখে আসবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে
দেখেন প্রথম যোগফল আমরা কত ধরবো, সাম ইকুয়াল টু 0। যেহেতু সাম ইকুয়াল টু 0.0 লিখবো না কেন, কারণ এই সামকে ইন্টিজার ঘোষণা করেছি তাই। ওকে, সাম ইকুয়াল টু 0 লিখবো। এইবার দেখেন আমাদের এখানে একটা ডু লুপ চালাতে হবে, পরিবর্তন হচ্ছে কোনটা, 1 2 3 ডট ডট 50। ক্লিয়ার? তাহলে আমরা একটা ডু লুপ চালাবো। তাহলে ডু আই এর মান কত থেকে স্টার্ট করব, 1 থেকে কত পর্যন্ত যাবে, 50 পর্যন্ত যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নিয়েছি কি বলেন তো, জাস্ট চলকগুলো নিয়েছি, আর যোগফলটাকে প্রথম যোগফল যে চলকটা আসবে যোগফলের জন্য সেই যোগফলকে 0 ধরেছি, যোগফল সমান 0 আছে। কিন্তু আমরা এই নাম্বারগুলো কি নিয়েছি, এই নাম্বার মিন্স স্কোর 1 স্কোর 2 এগুলো কি আমরা নিয়েছি না, তাহলে এগুলো তো নিতে হবে, কিবোর্ড থেকে নিতে হবে। তাহলে কিবোর্ড থেকে কোনো অজানা রাশি নিতে গেলে কি করতে হয়, রিড করাতে হয়, আমরা জানি। তাহলে এই স্কোর গুলোকে কি করতে হবে, রিড করাতে হবে। ওকে, তাহলে আমরা রিড লিখবো, আর ই এ ডি, রিড অ্যাস্টারিক কমা এসিও আর ই স্কোর আই। ঠিক আছে, এই আই হচ্ছে কত হবে, 1 থেকে 50 পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছিলাম যে রিড যেটাকে করব সেটা সামের উপরে লিখলেও হবে। এই ক্ষেত্রে সামের উপরে লিখবেন না, কেন বলেন তো, কারণ আই এর হিসাব আগে আসতে, মানে এটা ডু লুপের ভিতর থাকতে হবে। এখানে আই স্কোর 1 পড়বে, স্কোর 2 পড়বে, স্কোর 3 পড়বে, মানে এই নাম্বারগুলো আমাদের দিতে হবে। ক্লিয়ার? এই জন্য ডু লুপের ভিতর লিখবেন এটা। ক্লিয়ার? তাহলে আমরা যে পর্যন্ত করেছি আশা করি বুঝছেন, যে চলো ছাত্রদের নাম্বার নেওয়ার জন্য একটা চলক ধরেছি, সেটা হচ্ছে স্কোর দিয়ে। কতজন ছাত্র ছিল, 50, তাই 50 পর্যন্ত একটা ডু লুপ নিয়েছি, আর এই মানগুলো নেওয়া লাগবে তাই রিড করেছি। আর এই নাম্বারগুলো পূর্ণ সংখ্যা হবে তাই ইন্টিজার ঘোষণা করেছি, সামটাও পূর্ণ সংখ্যার যোগফল, সাম ইন্টিজার আসবে তাই এটাকেও ইন্টিজার ঘোষণা করি। জাস্ট এটুকুই আমরা লিখেছি, আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের যোগফল নির্ণয় করতে হবে, তাই না? যোগফল নির্ণয় করতে চাই, তাহলে দেখেন সাম ইকুয়াল টু, যোগফলের ক্ষেত্রে টানা মুখস্থ বলেছিলাম, সূত্রটা কি লিখতে হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস কাকে যোগ করব, স্কোর 1 স্কোর 2 স্কোর 3, এই স্কোর 1 স্কোর 2 স্কোর 3 এইগুলোকে যোগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে লিখবো এস সি ও আর ই স্কোর আই এর মান 1 থেকে 50 পর্যন্ত যে মানগুলো দেব ঠিক সিরিয়ালে 1 2 ওই ওই 1 এর মান যা ছিল সেটা যোগ করবে। ক্লিয়ার? আমরা আই গুলোকে যোগ করতেছি না, আইগুলো জাস্ট নাম্বার। ঠিক আছে, যোগ করব নাম্বারগুলো যেগুলো আমরা নেব। আমি রান করে দেখাবো, ততক্ষণ একটু ধৈর্য ধরুন। আচ্ছা, তাহলে যোগফল পেয়েছি। ওকে, তাহলে যোগ করার পরে এইবার আমাদের কি করতে হবে, এই গড় বের করতে হবে, মানে অ্যাভারেজ। ক্লিয়ার? আমরা এবার ডু লুপের বাইরে চলে আসব, কি লিখবো, এন ডু। এইবার অ্যাভারেজ এ ভিই নামে একটা চলক তৈরি করলাম, অ্যাভারেজ একটা চলক তৈরি করেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন অ্যাভারেজের ফর্মুলা কি, যে যোগফল, এই যে সাম, যোগফলকে কত দিয়ে ভাগ করতে হবে, 50 জন ছাত্র ছিল 50 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন, আমরা এই যোগফলকে একটু ভুল লিখি আমি, আপনারা আগে লিখবেন না, এখানে সামকে ভাগ করব কত দিয়ে, যোগ কতগুলো ছাত্র ছিল, 50 জন, তাহলে 50 দিয়ে 50 দশমিক এইটা। আচ্ছা, আগে এই 50 দিয়েই দেখাই। তাহলে দেখেন অ্যাভারেজ যে চলকটা তৈরি করেছি, এবার কিন্তু অ্যাভারেজ হচ্ছে কি চলক বলেন তো, রিয়েল বাস্তব চলক, কারণ এর শুরুতে কি আছে, এ আছে। এই সাম কি চলক ছিল, সাম কিন্তু পূর্ণ সংখ্যা ঘোষণা করেছি, আবার 50ও পূর্ণ সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা সমান পূর্ণ সংখ্যা, এটা কি লেখা যাবে ফলটনে? অবশ্যই না। তাহলে কি করতে হবে, অ্যাভারেজ কিন্তু ভগ্নাংশ আকারে আসতে পারে, গড়, যে গড় নাম্বার এসেছে মনে করেন 45.5 এরকম আসতেই পারে। তাহলে এই 50কে দশমিক মুডে লিখতে হবে, আর এই সামকে ঘোষণা করতে হবে ফ্লট, এফ এল ও এ টি, ফ্লট সাম। আশা করি বুঝতে পারছেন। ফ্লট কেন ঘোষণা করতে হবে, যে সামটা কি ছিল, এখানে ইন্টিজার ঘোষণা করা ছিল আগে, এই কারণে ফ্লট ঘোষণা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই হলো আমাদের প্রথম ধাপ, মানে অ্যাভারেজ বের করতে বলেছে, এই অ্যাভারেজ বের করেছি, কিন্তু আমরা কিন্তু এখনো প্রিন্ট করিনি, দেখাইনি, আউটপুটটা দেখাইনি। ক্লিয়ার? আউটপুটটা আমরা দেখাবো, আউটপুটটা আমরা একবারে দেখাবো লাস্টে, যে গড় তো
আর ছাত্রদের গড়ের নিচে যেসব ছাত্র পেয়েছে তাদের সংখ্যা এত। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এইবার দ্বিতীয় পার্টটি দেখেন যে যে সমস্ত ছাত্রের নম্বর গড় নম্বরের নিচে তাদের সংখ্যা। এখানে কিন্তু ছাত্রের সংখ্যা বের করতে বলেছে, নট নাম্বার। ছাত্র কত নাম্বার পেয়েছে সেটা না, বলেছে কতজন ছাত্র গড়ের নিচে পেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে ছাত্রদের সংখ্যা বের করতে বলেছে। তো প্রথম ছাত্রদের সংখ্যা আমরা ধরে নিই 0। যেমন যোগফল বের করার জন্য সাম ইকুয়াল টু 0 ধরতাম, তেমনি ছাত্রদের সংখ্যা প্রথম সংখ্যা ধরেছি 0 আছে। ক্লিয়ার? এখন n সমান 0 লেখা যাবে কিনা? দশমিক মোডে লেখা যাবে না, ছাত্রদের সংখ্যা তো আর ভগ্নাংশ হতে না যে 2.5 জন ছাত্র। ঠিক আছে, আর n হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই 0 লিখেছি। ক্লিয়ার? n পূর্ণ সংখ্যা সমান পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমরা বের করলাম ছাত্রদের নম্বর, ছাত্রদের সংখ্যা। এইবার আমরা একটা নতুন ডু লুপ চালাবো। কেন চালাবো একটু পরে দেখাবো। মনে করেন ডু কে এর মান 1 থেকে কতজন ছাত্র ছিল 50, তাই আমরা 1 থেকে 50 এই ডু কে এর পরিচয়টা একটু পরে দিচ্ছি। ওকে, এইবার দেখেন একটা ইফ স্টেটমেন্ট চালাই। কেন চালাই একটু পরে ব্যাখ্যাটা দেব। ইফ স্কোর, SCORE স্কোর, এইবার স্কোর আই যদি লিখি তাইলে তো এই আই কে লিখে ফেলবে, এটা আলাদা একটা পার্ট। ঠিক আছে, এই কারণে এখানে ধরবো স্কোর কে। ঠিক আছে, এই কে মানে 1 থেকে 50 পর্যন্ত যে স্কোর গুলো, এখানে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এইভাবে যাচাই করবে। এই স্কোর গুলো, যে স্কোর গুলো গড় নাম্বার থেকে কম হবে, গড় থেকে কম বলেছে, গড় নম্বরের নিচে, তাহলে লেস দেন। ঠিক আছে, লেস দেন কি লিখবো? অ্যাভারেজ, AVE অ্যাভারেজ। যে কে গুলো অ্যাভারেজ থেকে কম তাদের সংখ্যা বের করতে বলেছে না? ওকে, তাদের সংখ্যা বের করতে বলেছে, তখন এই জায়গায় n ইকুয়াল টু n প্লাস 1। এবার একটু দেখেন ডিয়ার স্টুডেন্ট, যে মনে করেন এই জায়গায় আমি একটু দেখাই। স্কোর 1 এ পেয়েছে মনে করেন 45, স্কোর 2 পেয়েছে 50, স্কোর 3 পেয়েছে 55। ঠিক আছে, এইভাবে এই তিনজন দিয়ে যাচাই করি। এখন গড় নম্বর এসেছে, গড় নম্বর এসেছে মনে করেন 60, এটা হচ্ছে অ্যাভারেজ। গড় নম্বর মনে করেন রান করার পরে গড় নম্বর এসেছে 60, মানে 60 এসেছে গড় নম্বর। এখন 60 যদি গড় নম্বর হয় তাহলে 60 এর থেকে কম, এই তিনজনের ক্ষেত্রে যাচাই করি, তিনটেই হচ্ছে 60 এর থেকে কম। ঠিক আছে, এখন দেখেন তাহলে এটা মনে করেন SCORE স্কোর 3 সমান হচ্ছে এটা। এখন দেখেন যাচাই করবে কেমন, যে ডু কে এর মান যখন 1 আসবে, এই 1 নাম্বার যাচাই করবে এভারেজ থেকে ছোট, হ্যাঁ ছোট, তখন n এর মান কেমন করবে? n ইকুয়াল টু আগে ছিল n এর মান কত? 0, তাহলে 0 প্লাস 1, দ্যাট মিন্স এবার হবে 1। ওকে, এইবার এখানে ডু লুপ গণনা করবে, তাই একের পর এবার 2 গুনবে। 2 নিলে কত হবে? 2 নাম্বার স্কোর 2 দেখবে এভারেজ থেকে কম কিনা, এভারেজ হচ্ছে কত? 60, 2ও এভারেজ থেকে কম। তাহলে এইবার 1 মুছে দিয়ে, 1 তো আগে ছিল, এবার 1 মুছে দিয়ে 1 এর সাথে কত যোগ হবে? মানে 1 প্লাস এবার কত হবে? আরেকটা 1, তার মানে 2। দুইজন ছাত্র, এবার এই আগের 1 মুছে দিয়ে কত আসবে? দুইজন ছাত্র গড়ের থেকে কম পেয়েছে। ওকে, এবার ডু লুপ 3 আসবে, বারবার ডু লুপ চালাবে। 3 নাম্বার স্কোর, 3 নাম্বার স্কোর এও কত থেকে কম? 60 থেকে কম, গড় নাম্বার থেকে কম। তাহলে এবার n প্লাস 1 করবে, n কত ছিল? 2, 2 প্লাস 1 তাহলে কত হবে? 3। এইভাবে যাচাই করবে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? এইভাবে ডু লুপ বারবার একই কাজ করবে। এবার আমরা ডু লুপের বাইরে চলে আসবো। এন্ডু, এন্ডু। এবার হচ্ছে আমাদের এইগুলোকে কি করতে হবে বলেন তো? প্রিন্ট করতে হবে। এই যে যে সংখ্যাটা পাবো আর এই গড় যেটা পাবো, এভারেজ যেটা পাবো, এটাকে প্রিন্ট করব। ওকে, তাহলে আমরা লিখি এখানে একটু, আমি একটু মুছে দেই এটা। এবার প্রিন্ট করে দেখাবে আমাদের PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, ইনভার্টেড কমাজের ভিতর লিখবো AVERAGE অ্যাভারেজ নাম্বার, মানে NUMBER অ্যাভারেজ নাম্বার মানে হচ্ছে গড় নম্বর। ঠিক আছে, গড় নম্বর কোনটাকে লিখবে? অ্যাভারেজ কে প্রিন্ট করবে। এই যে গড়, এখানে লাস্টে যেটা পাবে সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ নাম্বার দেখাবে। এবার প্রিন্ট PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা। এবার কি দেখাবে? যে কতজন ছাত্র
ইসের থেকে কম পেয়েছে, গড় নম্বরের থেকে। ওকে, তাহলে আমরা মেসেজের ভিতরে এবার একটু লিখি বিলো, BELOW, বিলো অ্যাভারেজ, মানে অ্যাভারেজ থেকে, AVERAGE, বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ থেকে কম নাম্বার পেয়েছে যারা, তাদের সংখ্যা। এখানে কোনটাকে প্রিন্ট করবে? AN, লাস্টে যেটা জমা হবে সেটাকে দেখাবে। ওকে, এবার আমরা কি করব? স্টপ এন, স্টপ এন্ড। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটি আমি আবার কম্পিউটার স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদের, প্রোগ্রামটি রান করে দেখাবো। ওকে, তবে আর একটা কথা বলে আসি, এখানে যে রিড করতে হবে, কতজন রিড করতে হবে? 50 জন ছাত্রের নাম্বার নিতে হবে। এখন 50 জন যদি বারবার দিয়ে এন্টার দিতে হয়, মনে করেন 45, 50 এন্টার, এরকম 50 জন লিখবো না, প্রোগ্রামে আমি 5 জনের নাম্বার দিয়ে দেখাবো। এই 50-এর জায়গায় কত দিব? এই প্রোগ্রাম সব ঠিক থাকবে, এই 50-এর জায়গায় 5 দিয়ে দেখো, মানে 5 জন ছাত্রেরটা দেখো। 50 দিতে গেলে অনেক বড় লেন্দি একটা প্রসেস হয়ে যাবে। ওকে, 50 জন ছাত্রের গড় নাম্বার আগে রিড করানো লাগবে। ঠিক আছে, এই 50-এর জায়গায় শুধু 5 দিয়ে দেখাবো, এটুই হচ্ছে একটু পার্থক্য আসবে। ওকে, আমি প্রোগ্রামটি রান করে দেখাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, দেখেন আমি হোয়াইট বোর্ডে যা করেছি হুবহু তাই লিখেছি, শুধু 50-এর জায়গায় 5 লিখেছি, কারণ 50টা মান ইনপুট দেওয়া অনেক কঠিন, মানে অনেক বড়, অনেক সময়ের ব্যাপার, এই কারণে 5 জনেরটা হিসাব করতে চাচ্ছি। ওখানে 50-এর জায়গায় 5 জন স্টুডেন্ট। দেখেন রান করাই, দেখেন এই যে রান করেছে। ওকে, এখন এখানে এই যে স্কোর আই যেটা 50 নিয়েছিলাম, এখানে আমরা 5 জনের মান দিব। ওকে, মনে করেন আমরা 45 একজনের মান নিলাম, এন্টার দিই। 45-এর পরে মনে করেন 65 নিলাম আর একজনের, আর একটা নিলাম 56, এন্টার দিলাম। আর মনে করেন 78 দিলাম। ওকে, এবার 98 দিলাম একজনের। এই 2, 4, 5টা মান নিয়েছে না, এবার এন্টার দিলাম। দেখেন এই যে অ্যাভারেজ নাম্বার হচ্ছে 68.40000015। এবার দেখেন এই 68-র নিচে কয়জনের নাম্বার আছে? 68 মানে গড় নাম্বারের নিচে কয়জনের আছে দেখেন, 45 একটা, 68 নিচে 65 একটা, আর 56 একটা। দেখেন এই 78 আর 98 এই 68 থেকে বড় মান। ওকে, তাহলে 3 জন পেয়েছে গড়ের থেকে কম। আশা করি বুঝতে পারছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি। দেখেন প্রশ্ন 2 তে বলা আছে যে একটি সেট বিবেচনা করো, গাণিতিক গড় এভারেজ নিম্নরূপে সংজ্ঞায়িত। আপনারা জানেন পরিসংখ্যানের হিসাবে এগুলো, যে এভারেজ সমান হচ্ছে লেখা আছে 1/m I goes from 1 to m summation over I goes from 1 to m xi, তাই না? মানে এই i এর মান 1 থেকে m পর্যন্ত যোগ করে m দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যাবে, এটাই বলেছে। এটাই আমাদের ফোরট্রান প্রোগ্রামে দেখাতে হবে। এটা কিভাবে দেখাবো? আচ্ছা দেখেন, এটা একটু ভিন্ন আঙ্গিকে দেখাই। মনে করেন m এর মান, একটা নির্দিষ্ট মান না দিলে তো আমরা আউটপুট পাবো না। প্রোগ্রাম রান করবে কিন্তু নির্দিষ্ট একটা আউটপুট পাওয়ার জন্য m এর একটা নির্দিষ্ট মান নিতে হবে। মনে করেন x1, x2, x3 প্লাস ডট 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 প্লাস xm, এইগুলো যোগ করতে হবে। এগুলো যোগ করে একে ভাগ করতে হবে কত দিয়ে? m দিয়ে, তাহলেই আমরা সেই অ্যাভারেজ পাবো। অ্যাভারেজ বের করতে গেলে যোগফল লাগবে, যোগফল লাগবে। অ্যাভারেজ মানে কি? এদের যোগফল। তাহলে কত পর্যন্ত যোগফল? এই এম এর একটা নির্দিষ্ট মান দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, এম এর একটা নির্দিষ্ট মান দিতে হবে। ক্লিয়ার? যে এম 10টা আছে না 5টা আছে, কতগুলো আছে। ওকে, আর একটা জিনিস, এখানে অ্যারে চলক আছে, দেখেন সাফিক্সে আছে। এই যে xi, এটা কিন্তু আলটিমেটলি কি সাফিক্সে আছে। তাহলে সাফিক্সে থাকলে আমরা জানি যে কে কি লিখতে হয়, ডাইমেনশন দিয়ে, অ্যারে চলক, তাই না? অ্যারে চলক। ফোরট্রানে তো আর x1 এভাবে লিখবে না, লিখবে কেমন? x1 যোগ x2 এইভাবে হিসাব করবে না, ফোরট্রান এইভাবে হিসাব করে আমরা জানি। তাহলে আমাদের অ্যারে চলক নিতে হবে। অ্যারে চলক লেখার সিস্টেম কি ছিল? বেসিক ক্লাসে পড়িয়েছি, ডাইমেনশন দিয়ে। ঠিক আছে, ডাইমেনশন x, এইখানে এই m এর মান নিতে হবে। ওকে, একটা জিনিস ক্লিয়ার হলো, অ্যারে চলক থাকার কারণে ডাইমেনশন নিতে হবে। ভেরি গুড।
এইবার দেখেন এম এরও তো একটা নির্দিষ্ট মান দেওয়া লাগবে, এম এরও একটা নির্দিষ্ট মান দেওয়া লাগবে। তাহলে এম এর একটা নির্দিষ্ট মান আমরা ধরে নেব, সেটা ধ্রুবক আকারে ধরে নেব। এম এর নির্দিষ্ট মান মানে ধ্রুবক, কত ধরবো, মনে করেন 10 ধরবো। তাহলে ধ্রুবক লেখার স্টেটমেন্ট আমি বেসিক ক্লাসে পড়িয়েছিলাম, প্যারামিটার দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে ধ্রুবক লিখতে গেলে প্যারামিটার দিতে, তাহলে আমরা দুইটা জিনিস শুরু করব। এম এর একটা নির্দিষ্ট মানের জন্য প্যারামিটার স্টেটমেন্ট দিয়ে ধ্রুবক তৈরি করে নেব এম এর মান, আর ডাইমেনশন দিয়ে অ্যারে চলক লিখতে হবে। জাস্ট এই দুইটা টার্ম আগে লিখবো। ওকে, তাহলে আসেন এম এর নির্দিষ্ট মান লেখার জন্য প্যারামিটার, এম ই টি ই আর প্যারামিটার, এম এর একটা প্যারামিটার দিয়ে এই ব্র্যাকেটের ভিতর কি লিখতে হয়, এখানে চলক আর এখানে তার মান। ঠিক আছে, আমরা প্যারামিটার স্টেটমেন্ট দিয়ে এম এর নির্দিষ্ট মান 10 ধরে নিলাম। এবার ডাইমেনশন লিখতে হবে অ্যারে চলক থাকার কারণে এক্স কে, তাই না? তাহলে ডাইমেনশন লিখি ডি আই এম ই এন এস আই ও এন। ডাইমেনশন কত হবে, এক্স এম হবে। ওকে, ডাইমেনশন হবে এক্স এম, এম এর মান কত, 10, 10টি অ্যারে চলক যোগ করতে চাচ্ছি। ওকে, এবার দেখেন এই এভারেজ পাইতে গেলে আমার এই 10টি অ্যারে চলকের মান জানা লাগবে তো, যে x1 এর মান 5, x3 এর মান এত, x2 এর মান এইভাবে জানা লাগবে না? তাহলে এই 10টিকে আমাদের কি করতে হবে বলেন তো, আগের মতোই রিড করাতে হবে। ওকে, এই অজানা 10টিকে আমরা রিড করাতে চাই, তাহলে রিড অ্যাস্টারিক কমা, অ্যাস্টারিক কমা কাকে রিড করাবো, এক্স আই কে ধরে নি, এক্স আই কে, এই যে এখানে এক্স আই আছে না, এখানে লেখা আছে কত, এক্স আই, এই কারণে আমরা আই নিয়েছি। ওকে, কমা দিয়ে লিখবো আই এর মান কত থেকে স্টার্ট হবে, 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, এম পর্যন্ত যাবে, এইটা লিখলাম। আশা করি বুঝতে পারছেন। ওকে, এক্স আই গুলোকে আমরা রিড করবো, আই এর মান 1 2 3 করে কত পর্যন্ত যাবে, এম পর্যন্ত, তাই এক্স আই লিখেছি, রিড করবো আই এর মান 1 থেকে এম পর্যন্ত যাবে। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা যোগফল বের করব। যোগফল বের করার পরে এভারেজ বের করব। হ্যাঁ, যোগফল বের করতে গেলে দেখেন যে চলকগুলি যোগ করতেছি এগুলো কি চলক বলেন তো, এই যোগগুলি অ্যারে চলক, এবং এই এক্স গুলি কি রিয়েল। তাহলে এখানে যে যোগফলটা নিব, প্রথম যোগফল, এটা আমরা বাস্তবে নিব, যেহেতু বাস্তব সংখ্যার যোগফল এক্স আছে। ওকে, তাহলে আমরা প্রথম যোগফল নামে একটা চলক ধরবো, যে সাম ইকুয়াল টু কত নিব, তাহলে 0.0। ওকে, আশা করি বুঝতে পারছেন। এইবার আমরা একটা ডু লুপ চালাবো, যে ডু আই, এই যে আই লিখেছিলাম, আই এর মান 1 থেকে কত পর্যন্ত যাবে বলেন তো, এই এম পর্যন্ত যাবে। ওকে, আই এর মান কত হবে, 1 থেকে এম পর্যন্ত। দেখেন এই আই কে আমরা 1 থেকে এম ধরেছিলাম, তাই না? এখানে তো আর কিছু দিয়ে বলিনি, এই কারণে ডু লুপ গণনা করবে বারবার আই মান 1 থেকে এম পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা যোগফলটিকে বের করব। তাহলে দেখেন সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স আই, এক্স আই মানে এই জিরোর সাথে কত যোগ করে, এক্স অন প্রথমে যোগ করবে, ডু লুপ গণনা করবে এক্স অন, তারপরে যোগ, এবার এক্স অন এর সাথে যোগ করবে এক্স টু, যোগ এক্স থ্রি, এইভাবে কত পর্যন্ত যাবে, এম এর মান আমরা যা নিব 10 নিয়েছি, তাহলে 10 পর্যন্ত যোগ করবে। আশা করি বুঝতে পারছেন। এটা আমরা কি বের করলাম, সাম, যোগফল বের করছি। এখন বের করতে আমাদের কি, গড়, এখানে বের করতে বলেছি কি, গাণিতিক গড়, অ্যাভারেজ ইকুয়াল টু। ক্লিয়ার? এবার দেখেন তাহলে অ্যাভারেজ ইকুয়াল টু, অ্যাভারেজ হবে কি, সামকে ভাগ করতে হবে কত দিয়ে, সামকে ভাগ করতে হবে এই এম দিয়ে, এম দিয়ে, তাই না? এখন যদি সামকে এম দিয়ে ভাগ করি, একটা জিনিস ভুল হলো, এম কিন্তু পূর্ণ সংখ্যা। দেখেন এম যেটাকে লিখেছি আই 1 থেকে এম পর্যন্ত, এম গুলো মূলত আই এর মানই না, আই হচ্ছে পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস এম ও পূর্ণ সংখ্যা। পূর্ণ সাম হচ্ছে যোগফল, যোগফলটা কি রিয়েল মুডে আছে, অ্যাভারেজও রিয়েল মুডে আছে, তো পূর্ণ সংখ্যা দিয়ে কি রিয়েল মুডকে ভাগ করা যাবে, নিশ্চয় না। তাহলে এই এম কে কি ঘোষণা করতে হবে বলেন তো, এম স্ল্যাশ ফ্লট, এফ এল ও এটি, ফ্লট এম। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা কি নেব, ডু লুপের বাইরে চলে আসবো। ঠিক আছে, ডু লুপ আর গণনা করবে না, এই পর্যন্ত বারবার গণনা করবে, ডু লুপ এন ডু। এবার আমাদের কি বের করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে, গাণিতিক গড়। তাহলে অ্যাভারেজের ফর্মুলাটা কি হবে, অ্যাভারেজ সমান যোগফলকে ভাগ করতে হবে কত দিয়ে, এই যে এই যোগফল, সামেশন মানে এই যোগফল, যোগফলকে ভাগ করতে হবে কত দিয়ে, এম দিয়ে। তাহলে দেখেন সাম হচ্ছে যোগফল, একে যদি এম দিয়ে ভাগ করি, এই সাম কি পূর্ণ সংখ্যা, অ্যাভারেজ এটাও পূর্ণ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যা, সরি
পূর্ণ সংখ্যা না, সাম আছে কি রিয়েল মুড আছে, এভারেজও রিয়েল মুড। এখন রিয়েল মুডকে যদি আপনি পূর্ণ সংখ্যাতে ভাগ করেন তাহলে তো হলো না, রিয়েল মুডকে রিয়েল দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এই এমটাকে কি ঘোষণা করতে হবে, ফ্লট এম। এমটা কি হবে এখন, রিয়েল হবে, রিয়েল দিয়ে রিয়েলকে ভাগ করব, করলে রিয়েল পাবো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, প্রিন্ট করব, PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা। প্রিন্ট করব কোনটাকে, দেখেন এখানে গাণিতিক গড় বলেছে, তাই না? গাণিতিক গড় আমরা জানি অ্যারিথমেটিক মিন, ARITH, অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে গড়, গাণিতিক গড়। ঠিক আছে, গাণিতিক গড় অ্যাভারেজ, AVE অ্যাভারেজ। এরপরে কি করবে, স্টপ এন্ড, এই গাণিতিক গড় অ্যাভারেজকে প্রিন্ট করবে। এই যে এখানে যে অ্যাভারেজটা পাবে, এই জায়গায় যে মানটা আসবে সেটাকে এখানে প্রিন্ট করে দেখাবে। আপনারা বাকি প্রসেস তো জানেন। ঠিক আছে, আমি এটাই আবার কম্পিউটার স্ক্রিনে রান করে আপনাদের দেখাবো। স্টুডেন্ট দেখেন, পরবর্তী যে প্রোগ্রামটি ছিল অ্যাভারেজ বের করতে, ডান পাশে স্ক্রিনে দেখেন আপনারা প্রোগ্রামটিতে যা বলা আছে আমি হুবহু হোয়াইট বোর্ডে যা করেছিলাম এখানেও সেম একই জিনিস টাইপ করেছি। ওকে, এখন একে কন্ট্রোল-S দিয়ে সেভ করি। আর এগুলো লেখার সিস্টেম আমরা করতেছি সিম্পলি ফোরটানে, আপনারা জানেন। এবার এটাকে কি করব, রান করাই। ওকে, দেখেন রান করেছে। এখন এখানে যে জিনিসটা করতে হবে আমাদের, এই যে এম নামে, এম হচ্ছে 10টি, মানে এক্স এম এরকম অ্যারে চলক কয়টি থাকবে এখানে, 10টি। তাহলে 10টি ইনপুট দিতে হবে আমাদের। তাহলে আমরা একটা 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম, 7 নিলাম, 8 নিলাম, 9 নিলাম, এইবার হচ্ছে 10। আমরা 10টা মান নিয়েছি। ওকে, আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে এদের গড় কত হয়, 5.5। এন্টার দিলাম, দেখেন আমাদের রেজাল্টে অ্যারিথমেটিক মিন। আচ্ছা, এখানে ইকুয়াল দেয়নি বলে ইকুয়ালটা আসেনি, খুবই দুঃখিত। এখানে একটু ইকুয়ালটা দিয়ে দেয়, এখানে ইকুয়াল দেয়নি। ওকে, এবার কন্ট্রোল-S দিয়ে সেভ করতে হবে, তারপরে রান করতে হবে। ওকে, আচ্ছা, এবার তাহলে মান দিয়ে আমি আবার 1 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে 10, এন্টার দিই। দেখেন এই যে অ্যারিথমেটিক মিন সমান আছে 5.5। আশা করি বুঝতে পারছেন, খুবই সোজা, তাই না? স্টুডেন্ট দেখেন আরেকটি প্রশ্ন নিয়েছি, প্রশ্ন 3। এটাতে বলা আছে একটি সেট দেওয়া আছে, এখানে x1 x2 ডট ডট xn, n পর্যন্ত সেট আছে। আর বিবেচনা করতে বলা হয়েছে যে নিম্নরূপে সংজ্ঞায়িত গাণিতিক গড়, এখানে বের করতে বলা হয়েছে কি, গাণিতিক গড়, ব্যবর্ত বা ভেদাঙ্ক, ভ্যারিয়েন্স। ঠিক আছে, গাণিতিক গড় হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর ভেদাঙ্ক বা ব্যবর্তন বের করতে বলা হয়েছে ভ্যারিয়েন্স, আর আদর্শ বা প্রচলিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তিনটা জিনিস নির্ণয় করতে বলা হয়েছে। স্টুডেন্ট দেখেন প্রথম যে 1 নম্বরে গাণিতিক গড় যেটা বের করতে বলা হয়েছে, এইটা সমান এইটা। আমি একটু আগে যে প্রোগ্রামটি আপনাদের দেখিয়েছিলাম একদম সেম একই, শুধুমাত্র কত আছে বলেন তো, এম এর জায়গায় এন আছে, এম এর জায়গায় এন। একটু আগে যে গাণিতিক গড়টা দেখিয়েছি সেটার সাথে এটার পার্থক্য হচ্ছে এন এর জায়গায় এম আছে, তাই না? এই ছাড়া আর কোনো পার্থক্য নেই, একদম সেম। তাহলে এই অ্যাভারেজটা আগের পদ্ধতিতে আমরা করব, যেখানে শুধুমাত্র এম লিখেছিলাম সেই জায়গায় এন লিখতে হবে, মানে যোগফলটিকে এন দিয়ে ভাগ করতে হবে। জাস্ট এই পর্যন্তই, একই সেম। আচ্ছা, পরের দুটো ভ্যারিয়েন্সের একটা ফর্মুলা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরও একটা ফর্মুলা দেওয়া আছে। এখন ধাপে ধাপে দেখেন, আমরা যদি 1 নম্বর থেকে এই অ্যাভারেজ পাই, তাহলে এই ভ্যারিয়েন্সের ফর্মুলা যেটা আছে জাস্ট এটা করলেই হয়ে যাবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ভ্যারিয়েশনের রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। ঠিক আছে, সবগুলোই কিন্তু একটা একটা গাণিতিক গড়, মানে একটি গড়। তাহলে দেখেন আমরা যেটা করব, সলিউশন আমি এই পাশে লিখি। একটু আগে যে প্রশ্নটি সমাধান করেছি আমরা সেম একই রকম লিখতে হবে। তাহলে এখানেও প্যারামিটার নিতে হবে। ঠিক আছে, PARAMETER, প্যারামিটার মনে করেন n সমান, এখানে কত পর্যন্ত নিব, এটাও ধরেন 10 নিলাম। ওকে, এবার অ্যারে চলক লিখতে হবে, ডাই
মেনশন ডাইমেনশন SION ডাইমেনশন এক্স কত লিখবো এক্স এন লিখবো ডাইমেনশন এক্স এন ঠিক আছে ডাইমেনশন এক্স এন লিখলাম এইবার এই এক্স গুলোকে আমাদের নিতে হবে রিড করাতে হবে তাই না রিড অ্যাস্টারিক কমা এক্স এন কে রিড করাবো এক্স রিড করাবো আই দিয়ে তাই না এক্স আই ধরি এই আই এর মান 1 থেকে কত ছিল এই যে আই এর মান 1 থেকে n তাই লিখবো আই এর মান 1 থেকে এই n ওকে আগের প্রোগ্রামটার এই প্রোগ্রামের 1 নাম্বার পার্টটা সেম একই ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে আই এর মান 1 থেকে n পর্যন্ত রিড করালাম এবার হচ্ছে আমরা সাম ধরবো সাম ইকুয়াল টু 0.0 এবার একটা ডু লুপ নেব ডু আই আই এর মান 1 থেকে n এইবার আসবে আমাদের যোগফল তাই না সাম ইকুয়াল টু কি আসবে সাম প্লাস এক্স আই ওকে এবার আমরা কি করব ডু লুপের বাইরে চলে আসব এন ডু লিখবো END ডু এন ডু এবার হচ্ছে আমাদের ফর্মুলাটা লিখতে হবে অ্যাভারেজের ফর্মুলা অ্যাভারেজ হচ্ছে কি হবে সাম স্ল্যাশ আমরা কত দিয়ে ভাগ করব এটাকে n দিয়ে n পূর্ণ সংখ্যা তাই এটাকে লিখতে হবে ফ্লট আগের অঙ্কটি আর এই অঙ্কটি একদম সেম শুধু m এর জায়গায় n আছে এই পর্যন্ত আগের অঙ্কটিতে সেম ছিল এই অ্যাভারেজ পর্যন্ত ওকে এই অ্যাভারেজ বের করার পরে ভ্যারিয়েন্স বের করতে গেলে আমার কি লাগবে অ্যাভারেজ লাগবে এবং এখানেও যোগ করা লাগবে এই যে বর্গের যোগফল করতে হবে xi মানে i এর মান 1 2 3 এইভাবে ভ্যারিয়েন্সের থেকে বিয়োগ করে এদের বর্গ করে যোগ করে n দিয়ে ভাগ করতে হবে এখন এইটা আমরা নির্ণয় করব 2 নাম্বার এখন এই তিনটি প্রোগ্রাম কিন্তু একসঙ্গে যাবে কেন বলেন তো কারণ এই যে অ্যাভারেজের মান এই একের থেকে নিবে এই কারণে ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট তাহলে দেখেন এইবার যে ভ্যারিয়েন্স বের করতে হবে এই ভ্যারিয়েন্স বের করতে গেলে এখানেও একটা যোগফল আছে না সামেশন আছে তাহলে এই যোগফলের জন্য আমরা আরেকটি চলক ধরবো এটা মনে করেন সাম 1 ইকুয়াল টু 0.0 লিখবো ঠিক আছে আরেকটি যোগফল নিতে হবে সাম 1 ইকুয়াল টু 0.0 ক্লিয়ার আচ্ছা এইবার এখানেও i এর মান 1 থেকে n পর্যন্ত যাবে এই কারণে এখানে আমরা আরেকটি ডু লুপ চালাবো নতুন ডু লুপ ক্লিয়ার তাহলে এখানে আমরা আরেকটি ডু লুপ ডু জে ধরি জে এর মান 1 থেকে কত পর্যন্ত n ক্লিয়ার 1 থেকে n পর্যন্ত এবার আমাদের এই ফর্মুলাটা আমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে দেখেন এই ভ্যারিয়েন্স বের করতে গেলে উপরের রাশির যোগফল আগে বের করতে হবে না তাহলে এই যোগফলটাকে আমরা এবার বের করব এখানে দেখেন এই যে এইটুকুতে দেখেন যে এই 1 নম্বরের যোগফল বের করতে হয়েছিল এই গড় বের করতে গেলে যোগফল বের করতে হয়েছিল তারপরে n দিয়ে ভাগ তাহলে যোগফলের জন্য এই যে একটা সাম ধরেছিলাম ডু লুপ চালিয়েছিলাম এই যোগফল করেছিলাম ঠিক সেম কাজ এটাতেও করতে হবে এখানেও সাম 1 ইকুয়াল টু 0.0 ডু লুপ চালিয়েছি এইবার যোগফল লিখতে হবে তাহলে এবার যোগফলটি কি হবে সাম 1 ইকুয়াল টু সাম 1 প্লাস সাম 1 প্লাস এই সাম 1 প্লাস এইবার এই ফর্মুলাটা লিখতে হবে আমাদের ঠিক আছে এইবার দেখেন এই ফর্মুলাটা কি আছে এক্স আই এই আই গুলোকে কত ধরেছি বলেন তো জে দিয়ে ধরেছি তাহলে এক্স আই দ্যাট মিন্স কত হবে বলেন তো এক্স জে মাইনাস অ্যাভারেজ হবে এ ভি ই অ্যাভারেজ তাই না এইদের কি লিখতে বলা হয়েছে স্কয়ার তাহলে এই উপরের যোগফলটি বের করেছি এক্স আই আই মানে হচ্ছে কত যে এখানে 1 থেকে যে পর্যন্ত n পর্যন্ত নিয়েছি এই আই গুলোকে 1 থেকে n পর্যন্ত কত ধরেছি যে ধরেছি তাই এক্স জে মাইনাস অ্যাভারেজ এর হোল স্কয়ার ছিল তাই ডবল অ্যাস্টারিক 2 দিয়েছি এই যোগফল বের করা হয়ে গিয়েছে তাই না এইবার আমরা ভ্যারিয়েন্সের ফর্মুলাটা লিখবো তা এই n ডুর বাইরে যেতে হবে en ডু n ডু এই n ডুর বাইরে যাব এইবার আমরা ভ্যারিয়েন্স কে লিখবো va আর ভ্যারিয়েন্সের ফর্মুলাটা লিখবো ওকে এবার দেখেন ভ্যারিয়েন্স হবে কি এই সাম উপরের যেটা যোগফল বের করেছি এই সাম কোনটা সাম 1 তাহলে সাম 1 এটাকে ভাগ করব কত দিয়ে এই সাম 1 কে ভাগ করব n দিয়ে তাহলে n গুলোকে কি লিখতে হবে ফ্লট দিয়ে লিখতে হবে কারণ n পূর্ণ সংখ্যা ফ্লট n আশা করি বুঝতে পারছেন ওকে তাহলে 2 নম্বরের কাজ শেষ ভ্যারিয়েন্স বের করেছি এবার আমাদের বের করতে হবে কত বলেন তো
এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কিছুই করা লাগবে না, বলেন তো কেন? এসডি নামে একটা চলক লিখবো, এখানে কিন্তু এস ডট ডি ধরা যাবে না। কেন? বইয়ে দেওয়া আছে, বইয়ে তো আর সমস্যা না, প্রোগ্রামে কিন্তু ডট দিয়ে কোনো চলক লেখা যাবে না, কারণ স্পেশাল ক্যারেক্টার পিরিয়ড বা ডট যেটা বলতেছি, এই স্পেশাল ক্যারেক্টার কোনো চলকের নাম হতে পারে না, আমরা এস ডি দিয়ে চলকের নাম ধরেছি, এই কারণে ডট লেখা যাবে না। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি ইকুয়াল টু কত হবে? শুধু ভ্যারিয়েন্সের রুট করলেই হয়ে যাচ্ছে। তাহলে রুট করার প্রসেসটা কি? কিউআরটি আর ভ্যারিয়েন্স লিখতে হবে, তাই না? ভিআর এই ভ্যারিয়েন্সে লিখতে হবে। ক্লিয়ার? এখন এই তিনটি রেজাল্টই আমাদের দেখাতে হবে, বলেছে এই তিনটি জিনিস আমাদের দেখাতে হবে। জাস্ট এখন প্রিন্ট করে দেখাবো, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের প্রিন্ট করতে হবে এই তিনটাকে। তাহলে দেখেন PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা, এখানে প্রথম বের করতে হবে অ্যারিথমেটিক মিন। এই প্রথম যেটা আছে গাণিতিক গড়, এটাকে আমরা অ্যারিথমেটিক মিন, ARITH অ্যারিথমেটিক METIC অ্যারিথমেটিক মিন MEAN অ্যারিথমেটিক মিন, এটাকে AVE দিয়ে লিখেছিল, সরি অ্যারিথমেটিক মিন, হ্যাঁ অ্যাভারেজ। প্রথম যেটা গাণিতিক গড় অ্যারিথমেটিক মিন। আচ্ছা, পরেরটিকে প্রিন্ট অ্যাস্টারিক কমা, পরেরটিকে কি লিখতে হবে? ভেদাঙ্ক, ভ্যারিয়েন্স। ঠিক আছে, তাহলে এখানে ভ্যারিয়েন্স লিখি VARIANCE ভ্যারিয়েন্স ইকুয়াল টু ভ্যারিয়েন্স কে কি দিয়ে প্রকাশ করছি? VAR, তাই না? এই চলকটা কি ছিল? এটা হচ্ছে VAR, ভ্যারিয়েন্স হবে VAR, তাই না? এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রিন্ট করতে হবে, PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন STAN DARD স্ট্যান্ডার্ড ডেভিয়েশন DEVIA ডেভিয়েশন TION স্ট্যান্ডার্ড ডেভিয়েশন SD। এইবার আমরা কি করব? স্টপ এন্ড। আশা করি বুঝতে পারছেন, এই তিনটি জিনিসকে প্রিন্ট করতে হতে জাস্ট তিনটি প্রিন্ট লিখেছি। ওকে, এটা আমি আবার প্রোগ্রামটি আপনাদের রান করে দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, ডান পাশে দেখেন চিত্রে পরবর্তী অঙ্কটিতে আমি যা করিয়েছিলাম এখানে সেম একই নিয়েছি আগের অঙ্কটি আর এই অঙ্কটির ভিতর পার্থক্য কি বলেন তো? শুধু একটা এম আর এন, আর এখানে দুইটা গড় বেশি চেয়েছে, একটা ভ্যারিয়েন্স ভেদাঙ্ক আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এখন জাস্ট আমি এখানে টাইপ করেছি, ওকে, একে সেভ করে রেখেছি। এবার হচ্ছে কি করব, এখানে রান করাই। দেখেন প্রোগ্রামটি রান করেছে। এখন এখানে আমাদের এন এর মান দিতে বলেছে। ওকে, এন এর মান আমরা 10টি মান দিতে হবে, কেননা এখানে কয়টি চলক ছিল? 10টি আর এক চলক ছিল, তাই না? এন এর মান 10 নিয়েছি, 10টি আর এক চলক, তাহলে 10টি মান দিব। তাহলে মনে করো 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 6 7 8 9, আর একটা দিব কত? 10। 9 এর পর এন্টার 10। ওকে, 10টি মান দিয়েছি। দেখেন 10টি মান 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর আমরা জানি গাণিতিক গড় কত? 5.5, একটু আগেই দেখেছি। এর ভ্যারিয়েন্স এটাও আর একটা গড় 8.2500 এটা এসেছে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, এটা এসেছে কত? 2.87 এইভাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায়ের লাস্ট অঙ্কটি দেখেন, প্রশ্ন 4। এটা বলা আছে মনে করি x1 x2 xn ডেটা কম্পিউটারে রক্ষিত আছে। তার মানে কম্পিউটারে আগে থেকেই সেভ করা আছে, ঠিক আছে, পড়ে নেওয়া আছে, অর্থাৎ নতুন করে পড়ার কোনো প্রয়োজন নেই। নিম্নলিখিত গুলো নির্ণয়ের জন্য ফোরট্রান প্রোগ্রাম লিখো। কম্পিউটারে রক্ষিত সেই ডেটাগুলো এখন আমাদের এই দুটো প্রোগ্রাম আমাদের কম্পিউটারে দেখাতে হবে। তাহলে দেখেন সলিউশন, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নম্বরের জন্য দেখেন, খেয়াল করেন এখানে s ইকুয়াল টু কি আছে বলেন তো? একটা যোগফল। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অ্যারে চলক আছে, n এর একটা নির্দিষ্ট মান না দিলে তো i আছে সাফিক্স অ্যারে চলক আছে না, অ্যারে চলক লিখতে গেলে ডাইমেনশন লাগবে, একই কথা।
আর এন এর একটা নির্দিষ্ট মান নিতে হবে, তার মানে ধ্রুবক। এই ধ্রুবক নেওয়ার জন্য আমরা জানি প্যারামিটার ব্যবহার করতে হয়। তাহলে এই দুটো প্রসেস আগেও করেছি, এখনো সেম জিনিস, ঠিক আছে। তাহলে আমাদের কি লিখতে হবে বলেন তো? প্রথম লিখতে হবে প্যারামিটার, METER, প্যারামিটার, ঠিক আছে। এন এর মান পড়ে নিলাম হচ্ছে মনে করেন 10, এন এর মান মনে করেন 10 নিলাম, 10টি অ্যারে চলক নিতে চাচ্ছি, মানে ধ্রুবক নিতে চাচ্ছি 10টি। হ্যাঁ, এন এর মান 10 ধ্রুবক তৈরি করেছে। এবার হচ্ছে ডাইমেনশন, MENSION, ঠিক আছে, ডাইমেনশন, ক্লিয়ার। আচ্ছা, ডাইমেনশন দিয়ে চলক তৈরি করতেছি। এখন ডাইমেনশন দিয়ে এক্স কত লিখবো? ডাইমেনশন দিয়ে কত লিখবো? এক্স এন লিখি আমরা, ঠিক আছে। এই এন এর মান 10 নিয়েছি, মানে 10টি পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ডাইমেনশন অ্যারে চলক আমরা কেমন লিখি বলেন তো? অ্যারে চলক সবসময় সর্বোচ্চ, মানে এরকম মনে করেন x1 x2 এরকম করে যদি x10 থাকে, তাহলে এটাকে লেখার পদ্ধতি কি ছিল? বেসিক ক্লাস করে আসবেন, ডাইমেনশন SION, ডাইমেনশন ডাইমেনশন x10, তার মানে কয়টি অ্যারে চলক আছে? 10টি। আশা করি বুঝতে পারছেন। এই কারণে এখানে আই লেখা যাবে না, কিন্তু এখানে আই লেখা যাবে না, আই আছে সাফিক্স, কিন্তু আই লেখা যাবে না। এখানে কত হবে? n10 হবে, মানে সর্বোচ্চ যেটা আমরা নিতে চাচ্ছি, মানে সর্বোচ্চ মানটা n পর্যন্ত। ওকে, তাহলে ডাইমেনশন এটা। এবার দেখেন, এটা একটা যোগফল না? সামেশন মানে একটা যোগফল। তাহলে সাম নামে একটা চলক তৈরি করি, সাম ইকুয়াল টু, এখানে যোগফলটা কি? অ্যারে চলক আছে এক্স, বাস্তব চলক, তাই যোগফল দশমিক মোডে লিখতে হবে, বাস্তব মোডে লিখতে হবে। ওকে, সাম ইকুয়াল টু 0.0। এবার হচ্ছে ডু লুপ চালে একটা ডু আই, আই এর মান কত হবে বলেন তো? অন থেকে কত পর্যন্ত যাবে? এন পর্যন্ত যাবে। এবার যোগফল লিখতে হবে, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স আই, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স আই মানে অন থেকে এন পর্যন্ত, মানে 10 পর্যন্ত যোগ করবে, ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের ডু লুপের বাইরে আসতে হবে, এন ডু। এবার কি করতে হবে? প্রিন্ট করতে হবে, PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা। এখানে প্রিন্ট করব এস ইকুয়াল টু দেওয়া আছে, তাই না? তাহলে প্রিন্ট করি এস ইকুয়াল টু, ওকে, প্রিন্ট করব কাকে? এই সামকে, এই সামকে প্রিন্ট করব। ওকে, আচ্ছা, তারপরে স্টপ এন্ড। খুবই সোজা, তাই না? আশা করি বুঝতে পারছেন, 1 নাম্বার। এবার 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারও সেম একই টাইপের, শুধু এখানে একটা বর্গ আছে। ওকে, তাহলে কি করতে বলেন তো? এই আই এর জায়গায় জাস্ট একটা স্কোয়ার লিখতে হবে, আর এখানে এস এস আছে তাই এস এস লিখবো। সেম প্রসেস, একই প্রোগ্রাম, কিন্তু এই 2 কত আছে? শুধু এই জায়গায় একটা যোগফলের ক্ষেত্রে এইটার স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে এই জায়গাটাই শুধু চেঞ্জ করবেন, কোথায় বলেন তো? এর উপরে একটা স্কোয়ার দিবেন। ওকে, আর এখানে কত লিখবেন? একটা এস দিবেন, এটুকুই, কারণ এস এস দিয়ে দেওয়া আছে তাই। আশা করি বুঝতে পারছেন, দুটোই আমি আপনাদের দেখিয়েছি, আশা করি বুঝতে পারছেন। আর এই দুটোর মান আপনাদের কম্পিউটার স্ক্রিনে রান করে দেখাবো। ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখেন আমরা পরবর্তীতে যে প্রোগ্রাম দুটি আছে, ডান পাশে দেখেন চিত্রে আছে, এখানে প্রোগ্রামটিতে বলা আছে যে রিড করানো লাগবে না, কম্পিউটারে আগে থেকে সংরক্ষিত আছে। এখন আমাদের কিন্তু এইখানে সংরক্ষিত, আমার ল্যাপটপে কিন্তু এটা সংরক্ষিত নেই, যার কারণে এই রিড এইটা আমাদের কি করা লাগতেছে না, মানে দেওয়া লাগবে। ওকে, তা নাহলে রান করবে না। কন্ট্রোল এ সেভ করলাম। দেখেন আমি প্রোগ্রামটি হুবহু যা হোয়াইট বোর্ডে লিখেছিলাম এখানেও তাই আমি টাইপ করেছি। ওকে, টাইপ করার পরে এটাকে রান করাই, দেখেন রান করলে কি আসে। ডিয়ার স্টুডেন্ট, দেখেন এস সমান লিখেছে, সব ঠিক আছে, কিন্তু এখানে আসলে কোনো রেজাল্ট দেয়নি। কেন বলেন তো? কারণ এই যে এন এর মান 10 নিতে 100 নিতে বলা হয়েছে, কিন্তু এই 100 মানটি কিন্তু আমরা রিড করানো হয়নি, এই কারণে এটা আমাদের দিবে না। এখন আমার ল্যাপটপে যদি আগে থেকে এই 100টা মান সংরক্ষিত থাকতো তাহলে এটা রেজাল্ট দিত। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই কারণে যেটা করতে হবে, আমাদের এটাকে যদি রান করাতে হয় তাহলে এইখানে দেখেন আমি একটু রিড করাই, দেখেন রিড যদি করাই এইবার কিন্তু রান করবে। আরও একটা জিনিস, এখানে 100 জায়গায়
একটু কমাই দিই, 10 দিই, তাহলে রান করতে সুবিধা হবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আশা করি বুঝতে পারছেন। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন রান করেছে। এবার 10 পর্যন্ত সংখ্যা দিই, মনে করেন 10টি সংখ্যা, এনের মান কত নিয়েছি এখানে 10, মানে 10টি সংখ্যার যোগফল বের করতে বলা হয়েছে এখানে, তাই না? তাহলে দেখেন আমি 1 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে কত 10 দিব। হ্যাঁ, 10টি সংখ্যার যোগফল, 10টি সংখ্যার যোগফল নিচ্ছি। এবার এন্টার দিলাম। দেখেন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 55 হবে। এখানে একটু স্পেস দেয়, এস এর পরে দেখেন এই সমানটা দিলে একটু কেমন দেখা যাচ্ছে? খারাপ দেখা যাচ্ছে, তাই না? একে আর একটু সুন্দর দেখানোর জন্য এখানে একটা স্পেস বেশি দেয়। ওকে, স্পেস বেশি দিয়ে এক ঘর স্পেস দিই, তাহলে সুবিধা হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, বিল্ড, রান করাই। এবার দেখেন আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন এইবার এস এর পরে এখানে এই যে এক ঘর এখানে ফাঁকা এসেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন ডিয়ার স্টুডেন্ট, এই প্রোগ্রামটিতে কি করা লাগবে না, শুধু একটা পার্ট বেশি এখানে লিখেছি, এই যে রিড করেছি, এই রিড করানো লাগবে না, কারণ বইয়ে বলেই দেওয়া আছে, আমাদের প্রোগ্রামটিতে বলেই দেওয়া আছে, এটা কম্পিউটার স্ক্রিনে আসে। ঠিক একইভাবে পরেরটাও একই রকম, শুধু এখানে কি লিখতে হবে বলেন তো? এক্স অ্যাস্টারিক দিতে হবে আমাদের। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে কি লিখতে হবে? এক্স ডাবল অ্যাস্টারিক 2 দিতে হবে এই জায়গাটা। ওকে, এক্স ডাবল অ্যাস্টারিক 2 দিতে হবে। আর সব কাজ সেম, এখানে ডাবল অ্যাস্টারিক 2 দিতে হবে, আর এই জায়গায় এস ছিল। ওকে, দেখেন প্রোগ্রামটিতে কোনো ভুল নেই। এবার এটাও কিন্তু রান করবে না, কেন বললেন তো? কারণ এখানেও কিন্তু রিড করানো লাগবে, এই কারণে এটা রান করবে না। এখানে যদি আমরা লিখতাম রিড অ্যাস্টারিক কমা, তাহলে কিন্তু এটা রান করবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার রান করবে। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রান করবে আমাদের। দেখেন এখন আমরা 10টি মান নিই, 1 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে কত 10, এন্টার দিলাম। দেখেন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করে যোগ করলে 385 হয়। আশা করি বুঝতে পারছেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা জানাবেন, আর আপনি কোথা থেকে দেখছেন এটাও জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এখনও, নতুন নতুন আপডেট এবং অনেক শর্টস, সুন্দর সুন্দর শর্টস ভিডিও পেতে আপনারা আমার পেজটি এখনই ফলো করুন। আজকের ক্লাস এই পর্যন্তই।